সালাউদ্দিনের কাছে পাঠাইলাম, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে পাঠালাম 10 জনের একটা তালিকা, এবং ওটাতে লিখে দিলাম যে কয়জন আপনারা মনে করেন আপনারা অ্যাকোমোডেট করতে পারবেন, যারা উপযুক্ত। আপনাদের প্রার্থীর থেকে যদি উপযুক্ত না হয় আপনি দেবেন না, আপনাদের প্রার্থীর থেকে যদি উপযুক্ত হয় তাহলে যে কয়জনকে দিতে পারবেন আপনারা দেন। ওনারা কিন্তু সর্বশেষ দিন পর্যন্ত আমাদের সাথে কোনো কথাও বলে নাই, যোগাযোগ করে নাই, অর্থাৎ আমাদেরকে গভীর সমুদ্রে নিক্ষেপ করে চুপচাপ বসে রইল। তখন আমাদের দলের যারা সিনিয়র নেতারা আছেন, যারা নির্বাচন করতে চান, তারা সবাই, যে মহাসচিব চলে গেছেন বিএনপিতে গিয়ে পরাজয় বরণ করে আমেরিকায় পলাই গেছেন, সবাই মিলে আমার ঘরে বসলো। ওনাদেরকে বললাম যে আপনারা খোলা মেলা মন্তব্যটা দেন, মনের মধ্যে কোনো কথা রাখবেন। ওনারা খোলা মেলা মন্তব্য দিলেন যে বিএনপির সাথে আমাদেরকে নিয়ে যান। তখন মহাসচিব রিদওয়ান আহমদ বলল যে আমি পারবো না, এটা ওখানে গেলে শুধু সারের সিটটাই দেবে, অর্থাৎ আমার কথা, বাকি সিটের কোনো নিশ্চয়তা নেই। বাকি প্রেসিডিয়াম সদস্যরা বললো তো এটা তো হয় না, আমরা এতদিন পরিশ্রম করলাম, বেগম জিয়ার মুক্তির জন্য সংগ্রাম করলাম, আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা প্রত্যেকটা মিছিলে অংশ নিলাম, আমাদের মূল্যায়নটা কিভাবে হবে? তাহলে আপনারা জামাতের সাথে যোগাযোগ করেন। রিদওয়ান সাহেব প্রস্তাব দিল, প্রস্তাব দেওয়ার পরে সব প্রেসিডিয়াম সদস্য সর্বসম্মতি বলল যে স্যার জামাতের সাথে আমরা যোগাযোগ করি। আমাদের কারণ এটা তখন আমার উপর নির্ভরশীল ছিল না, আমাকে তো না, ঠিক আছে, আমি আমার কোনো অসুবিধা নাই, মানে আমি যেটা বলি যে বাংলাদেশের এখানে কিন্তু আমি কোনো সুবিধা নেওয়ার জন্য জামাতে যাই নাই, কারণ আমাদের দলের প্রেসিডিয়াম সদস্যরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে জামাতের সাথে যাওয়ার, এটা জামাতে যাওয়ার, এবং এটা আমি এটা আমার উপর বাইন্ডিং, এটা আমি আমার মনে হয় যে দর্শকরাও এটা অনেকটাই বুঝতে পারছেন, যে কারণ হচ্ছে যে আপনি একটি রাজনৈতিক দলকে, যখন থেকেই রাজনৈতিক দলটি আসছে, আপনি কিন্তু আপনার প্রতিশ্রুতি ছিল যে আপনি এটা গণতান্ত্রিকভাবে এটা পরিচালনা করবেন, নট লাইক যেহেতু এটা আপনার দল, হ্যাঁ এটা, তো সেই ক্ষেত্রে যদি পার্টি থেকে সিদ্ধান্ত হয় এটা ফেয়ার এনাফ। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে ধরেন কর্নেল ডক্টর অলি আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় একটা হিস্ট্রিক বা একটা আইকনিক ফিগার, তারপরে তার রাজনীতি বর্ণাঢ্য, তার রাজনৈতিক জীবন, আপনার বক্তৃতা শোনার জন্য, এমনকি আপনার চাটগাঁয়া ভাষার বক্তৃতা শোনার জন্য উত্তরবঙ্গের একটা মানুষের একটা বেকুলতা দেখতে পাইছি আমরা নানা সময়। আপনার কাছে কি মনে হয় যে এই সময় আইসা, আমি কিন্তু লোভের কথা বলতেছি না, আমি বলতেছি হচ্ছে যে আপনার রাজনীতির এই চূড়ায় আরোহণ করার পরে আপনার যখন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন কোনো একটা জোট করতে হলো, যেই জামাতের ব্যাপারে আপনি অনেক বেশি ক্রিটিক্যাল, আমি ব্যাখ্যায় গেলাম না, আপনার রাজনৈতিক জীবনে আপনি অনেক বেশি ক্রিটিক্যাল ছিলেন, আমাদের দর্শকরা এখানে লিখতেছেন আপনি যখন এইরকম একটা যুদ্ধ করতেছেন তখন জামাত ইসলামী শীর্ষ নেতারা কে কোথায় ছিল আসলে, আপনার কাছে কখন এটা মনে হয় কিনা? অনেকে এরকম মন্তব্য করছেন। আমার প্রশ্নটা ওই জায়গায়, সেইখানে কর্নেল অলি আহমদ আসলে তো একটা অধ্যায়, উনার কি মনে হইল যে আমারে আয়শা বলল যে 10 জন সিটটা তারে দিবে, সেজন্য আমার জামাতের সঙ্গে জোট করতে হবে? আপনার কিরকম, মানে আপনার কিরকম লাগলো? মানে আই হ্যাভ নাথিং এগেইনস্ট জামাত ইজ ফাইন টু মি, কিন্তু আমি একজন জাতীয় নেতা হিসেবে আমার দায়িত্বটা কি? আমার দায়িত্বটা হলো সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করা, জাতিকে বিভক্ত করা না। যারা বাংলাদেশকে ভালোবাসে না, যে সমস্ত দেশ বাংলাদেশের উন্নতি চায় না, তারা চায় বাংলাদেশকে বিভক্ত করে রাজাকার, মুক্তিযোদ্ধা, এই ট্যাবলেটগুলি জীবিত রেখে বাংলাদেশকে ধ্বংস করা। আমি সবসময় চেষ্টা করেছি সবাইকে ঐক্যবদ্ধ। আপনি এটা ট্যাবলেট কেন বলতেছেন? একটা পার্টি যদি, আপনারা যখন যুদ্ধ করতেছেন তখন যাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করতেছেন, একটা পার্টি যদি বলে, আচ্ছা প্লিজ করেন। আমার অন্যতম একটা দায়িত্ব হচ্ছে একজন জাতীয় নেতা হিসেবে দেশকে ঐক্যবদ্ধ করা। বিভক্ত জাতিকে নিয়ে কখনো এগিয়ে যাওয়া যায় না, দুর্বল হয়ে যায়। যেখানে ভারতের মতো একটা দেশ পাশে আছে,
যারা প্রতিনিয়ত আপনার উপরে স্টিম রোলার চালাচ্ছে, হুম আপনার অভিন্ন নদীগুলির কোনো পানি দিচ্ছে না, হুম শুষ্ক মৌসুমে আপনার কোনো পানি নেই, বর্ষা মৌসুমে আপনাকে ডুবাই মারতেছে, হুম আপনার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যাবে, হুম আপনার বন্দরগুলি ব্যবহার করবে, কোনো পয়সা দেবে না, হুম। আপনার উপর দিয়ে এটার রেলওয়ে, সাথে বর্তমান রাজনীতির কি সম্পর্ক? শুনলেন কথাটা আমি শেষ করি, জি। আপনার গায়ের উপর দিয়ে রেলওয়ে লাইন নিয়ে চলে যাবে, হুম আপনার বন্দরগুলি ব্যবহার করবে, আপনার চারিদিকে ফেন্সিং দিয়ে আপনাকে ঘেরার মধ্যে নিয়ে নেবে, হুম এরকম একটা শক্তি পাশে আছে। হুম। এখানে যদি আপনি বিভক্ত হয়ে যান, তাহলে আপনাকে লাথি মারা বা আমাকে লাথি মারা ভারতের আমি পক্ষে অবশ্য কাজ না। আমি আমি শেষ অবশ্য করিনি। জি আপনি শেষ আমি করেন। শেষ করিনি। আমি তাহলে অবশ্যই আপনি দিতে দুর্বল অবস্থায় থাকলে আপনাকে ধ্বংস করা কঠিন না। আমার কাজ হলো মুক্তিযুদ্ধ হিসেবে দেশটাকে ঐক্যবদ্ধ করা। আর আপনি যাদের কথা বলতেছেন রাজাকার, হুম। তাদের জন্ম কি কখন হয়েছে? না না আমি এদের জন্ম হয়েছে 1960 সালের পরে। না না এইটা কিন্তু হচ্ছে আমার কাছে মনে হয় এটা ফ্যালাসি একটা, মানে আমার জন্ম হয়েছে পরে, আমি সে সময় ছিলাম না, এটা হচ্ছে একটা ফ্যালাসি। কারণ আদর্শগতভাবে আমি এটা বুঝি, আপনি বাংলাদেশের জন্মের বিরোধিতা করছিলেন, আপনি বাংলাদেশের পক্ষে যুদ্ধ করছেন, ওরা বাংলাদেশের জন্মের বিরোধিতা করছে। এখন দে হ্যাভ টু কাম আউট ক্লিন, ওরা এসে তো বলতে হবে যে আমার ওই পজিশনটা ভুল ছিল। আপনি কি এটা আমাকে বলতে পারেন যে কোনোদিন জামায়াতের আমির ওই সময় ছোট থাক বাচ্চা থাক না বুঝুক, আমাকে বলছে যে অনেক ছোট ছিল অনেক কিছু জানতো না, তো ঠিক আছে যারা সে সময় বড় ছিল তাদের সমালোচনা করছেন উনি? ওদের তো ফাঁসি দিয়ে দিছে, ওদের তো বিচার হয়ে গেছে। আপনি তো দল হিসেবে আমরা বলতে হবে যে পজিশন, দল হিসেবে আমার পজিশন সে সময় ভুল ছিল, ইজেন্ট ইট? ওদের তো ফাঁসি হয়ে গেছে। না না সেইটা তো অ্যাক্টরদের ফাঁসি হয়েছে, কিন্তু এবং সেই ফাঁসির ক্ষেত্রেও কিভাবে এই আইন পরিচালিত হয়েছে কিভাবে নানা প্রশ্ন আছে। আমার প্রশ্ন হচ্ছে দল হিসাবে কি তারা তাদের প্রসঙ্গটা ক্লিয়ার করছে? আপনার কাছে কি মনে হয় তারা কি ক্লিয়ার করছে যে না আমরা জামাতে ইসলামী হিসাবে ওই সময় 3-4টা উদাহরণ কিন্তু দেয়, আমি বলতে পারি। একটা বলে গোলাম আজম অনেক সময় বলছিলেন, আরেকটা বলে যে আমরা 47 থেকে 2026, এটা শফিক সাহেব আমাকে বলছেন জামাত ইসলামের 47 থেকে 2025 আপনি যখন কথা বলতেছেন তখন আমাদের সকল ভুল নিয়ে আমরা এখন আছে কেন? 1971 যখন দেশটা জন্ম নিতেছে তখন তোমাদের পজিশন ভুল ছিল, এটা বলতে অসুবিধাটা কোথায়? এটা উনি বারবার বলছেন, এটা যে বলতেছেন না এটা না, না বারবার ঘুরায় পেঁচায় বলতেছেন, হয়তো না 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 বারবার ঘুরায় পেঁচা বলতেছেন এবং এইসব যুক্তি দিতেছেন যে আমাদের লোকদের জন্ম হয় নাই তখন। বর্তমানে যারা আছে তাদের তো জন্মই হয়নি। না জন্ম না হোক তাহলে তো আরো ভালো, তো বলুক 71 সালে জামাত ইসলামের পজিশন ভুল ছিল, যাদের ওই সময় জন্ম হয় না তারা তো আরো বেশি করে বলে 71 সালটা এই ছিল হচ্ছে ভারতের নেতৃত্বে একটা এটা যুদ্ধ। আপনি যখন তাদের সাথে কথা বলবেন আপনিই বলবেন, আমিই বলবো। আপনি তো বলেনি, আপনার কাছ থেকে তো আমি এখন আপনি যদি একটা লোকে, আমি আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, লোকে ঘৃণা করে আলোক না আমি ঘৃণা করি না, না আপনার কথা বলছি না, হ্যাঁ আমি পৃথকও করতে চাই না, পৃথক করে যদি লোকগুলোকে আলাদা করে না আমি পৃথকও করতে চাই না, সমাজের একটা অংশ, না না আমি পৃথকও করতে চাই না, তাদেরকে একত্র করতে হবে, তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসতে হবে, আমি পৃথক, এটাই হবে একটা নেতৃত্ব। রাইট রাইট, আমি আপনার সাথে 100% একমত, কিন্তু ঘটনাটা হইতেছে হচ্ছে তারা একসাথে আসার জন্য রেডি কিনা। আমরা তো দেখি যখনই সুযোগ পাওয়া যাচ্ছে তখনই বলা হইতেছে যে না ওইটা তো ওই সময় ওইটা করে না, এটা তো শেষ হয়ে গেছে, ওইটার মধ্যে থেকে এটা কিছু প্রতিষ্ঠিত হয় নাই। হাওয়েভার আপনি এগুলো আমার থেকে ভালো জানেন, আমি একটু আগাই। আচ্ছা বিএনপি আনুষ্ঠানিকভাবে, আমি রাষ্ট্রপতি প্রার্থীর ক্ষেত্রে আসি, কারণ আপনি জানেন আপনাকে বাংলায় একটা শব্দ আছে সংসপ্তক, যে মানে পরাজয় নিশ্চিত জেনেও যে আজীবন যুদ্ধ করে যায়, যেটা ন্যায় যুদ্ধ, যেটা আপনি গণতন্ত্রের জন্য যুদ্ধ বলতেছেন বা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনার, তো আপনি বিএনপি থেকে আপনি দেখতেছেন যে হয়তো আগামীকাল পার্টির চেয়ারম্যান যিনি প্রধানমন্ত্রীও বটে তিনি তার নাম ঘোষণা করবেন। তো অনেক জায়গায় কেউ কেউ শিওর হয়ে বলতেছেন যে এইটা হবে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আপনি কিন্তু তাকে আপনার, মানে আপনি যখন বিএনপিতে ছিলেন তখন উনিও ছিলেন, মানে অবশ্যই আপনার থেকে অনেক, আমি এটাকে কি বলবো যে আপনি অনেক বড় নেতা ছিলেন, তিনি তুলনামূলকভাবে অনেক ছোট নেতা ছিলেন, স্টিল আপনি হয়তো তাকে চেনেন, তাকে আপনি দেখছেন, আপনি তাকে কীভাবে রেট করেন? যে আমি অবশ্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটা এখন বললাম কারণ এই নামটা প্রায় নিশ্চিত এরকম শোনা যেতেছে যে এই নামটাতেই আসলে রাষ্ট্রপতি পদে। আপনি যেহেতু মোটামুটি নিশ্চিত হয়েছেন, হ্যাঁ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, না আমি মানে আমার কাছে জি 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 আমি একজন প্রার্থী হয়ে আর একজন প্রার্থী সম্বন্ধে আলোচনা করব, এটা আমার মনে হয় বিবেকে বাধে।
খারাপটা বললে বিবেকে পারতে পারে, ভালো বললে অসুবিধা কি ওটা না। নাকি? জনগণের বিচার করবে, আচ্ছা, জনগণের বিচার করুক। জনগণের বিচার। আচ্ছা, আপনি কি মনে করেন, ধরেন ৭০ নাই, ধরেন স্বাধীনভাবে পার্লামেন্টেরিয়ানরা ভোট দিতে পারত, আপনি এখনকার রাজনীতির যে পালস বোঝেন বা জানেন, বিএনপির যারা সংসদ সদস্য আছেন তাদের অনেককেই আপনি চেনেন, আপনার কাছে কি মনে হয় যে এইটা একটা এইটা যদি সংসদ সদস্যরা ৩৫০ জন সংসদ সদস্য যদি স্বাধীনভাবে, মানে এইটার জন্য শুধুমাত্র সংসদ সদস্য পদ যাওয়া না, আর কোনো কিছু এ তারে বকলো ওইরকম হইলো ওইরকমও হবে না কিছু, আপনার কাছে কি মনে হয় যে এটা একটা খুব বড় লড়াই হইতো? আমি আপনাকে একটা কথা বলি, সত্য যেটা আছে, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি পরামর্শ দিয়েছিলাম ৭০ করার জন্য, সত্য করার জন্য। জাস্ট তখনকার একটা হর্স ট্রেডিং, তখনকার একটা পরিপ্রেক্ষিত ছিল, কারণ সংসদ সদস্যরা অল্প টাকায় বিক্রি হয়ে পার্টি চেঞ্জ করতো। আপনি রিসেন্টলি কয়েক বছর আগে পাকিস্তানে দেখেন, রাত্রে 10টার পরে পার্লামেন্ট কনভেন্ট করে 15 জন বা 16 জনকে কিনে নিয়ে, হ্যাঁ হর্স ট্রেডিং বলতেন না কি বলতেন, কি জানি একটা বলতেন আপনারা, জেলে নিয়ে গেল। পাকিস্তানের গত 30 বছরের সবচেয়ে যোগ্য একজন প্রধানমন্ত্রী, যিনি অক্সফোর্ডে লেখাপড়া করেছেন, তাকে জেলে নিক্ষেপ করেছে। তাহলে বুঝেন ৭০ ধারার একটা উপকারিতা অপকারিতা। এই সমস্তগুলি চিন্তা করে আমি পরামর্শ দিয়েছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। হ্যাঁ, কিন্তু এখন নতুন জেনারেশন মনে করে এটা থাকা উচিত না, এবং আমরা সবাই মিলে এটা দস্তখত করেছি, বিএনপি এটা দস্তখত করেছে। এটা না যে বিএনপি দস্তখত করে না, আমরা সবাই বলছি ৭০ অনুচ্ছেদ থাকা উচিত না। এটাতে ৭০ অনুচ্ছেদ না থাকলে হচ্ছে কি, আমরা দুইটা জিনিস বলেছি, এটা হলো পার্লামেন্ট মেম্বার এবং উচ্চ কক্ষের মেম্বার, দুইটাই মিলেই রাষ্ট্রপতি নির্বাচিত করবে। এখন কে হলো না হলো এটা বড় কথা না, তখন যে জনগণের প্রতিনিধিদের একটা স্বাধীনতা থাকতো, ওই স্বাধীনতাটা এখন নাই। থাকলে একটা ভালো লড়াই হইতো কিনা, আপনি এখন যারা স্বাধীন, এক নম্বর হলো তাদের সেই স্বাধীনতাটা নাই। ওকে, সুতরাং এখানে গণতন্ত্র খর্ব করা হয়েছে, ওকে, বাক স্বাধীনতা খর্ব করা হয়েছে, তাকে গলায় রশি লাগানো হয়েছে যে আমি যেদিকে টানি তোমাকে সেদিকে যেতে হবে, যদি না টানতো তাহলে যাইতো কিনা, তুমি যদি আমার টানে না আসো তাহলে ঘরে যেতে হবে, কারণ তোমার মেম্বারশিপ থাকবে না। ওকে, আমরা চাচ্ছি, আমি নিজেও চাই, নতুন জেনারেশনের সাথে একমত হয়ে যে বাক স্বাধীনতা ফিরে আসা উচিত এবং সকলের ব্যক্তিগত স্বাধীনতা থাকা উচিত। গণতন্ত্র এক জায়গায় থাকবে আরেক জায়গায় থাকবে না, সেটাও ঠিক না। তবে আপনি কি খুব মানে আপনার কারণ আপনার তো কালের সাক্ষী, আপনার আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসির সাক্ষী, আপনি হয়তো যেহেতু আপনি খুব নিবিড় গবেষক ধরনের পড়ালেখাও করেন, তাহলে যত সময় আসলে ওই গণতন্ত্রকে কোনো একটা জায়গায় রিপ্রেজেন্টেশনের মধ্যে নিয়ে আসা হয়েছে, মানে বেসিক ডেমোক্রেসির মতো জনগণ সরাসরি ভোট না দিয়া পরোক্ষ ভোট করছে, ওগুলি কি আসলে ভালো ভোট হয়? যেমন এখনকার সংসদ সদস্যরা যদি রাষ্ট্রপতি পদে স্বাধীনভাবে, ধরেন আপনি টেনে রাখা দড়ি ছাড়া যদি এটা ভোট দিতে পারতো, সেটা কি একটা সত্যিকারের, মানে এই সিস্টেমটা কেমন, মানে ৩৫০ জনের ভোটে একটা হেড অফ দ্য স্টেট নির্বাচিত হবেন, এইটা কিরকম কথা? এটা অনেক দেশে আছে, এটা শুধু বাংলাদেশে তো না, এটা ব্রিটেনও আছে। ব্রিটেন তো রাষ্ট্রপতি পদ নাই, ব্রিটেনের রাষ্ট্রপতি পদ না। নাই। আমেরিকাতে তো প্রেসিডেন্ট সরাসরি ইলেকশন হয়। আমাদের পাশে ভারতে আছে, ভারতে উভয় কক্ষ মিলা ভোট হয়। সুতরাং এটা খারাপ কিছু আছে বলে মনে করি না। আমাদেরকে কোনো না কোনো জায়গায় মিস্টার মহিউদ্দিন এটা শুরু করতে হবে। ওকে, আমরা যদি সব জায়গায় বুথ দেখি তাহলে দেশটা আগাবে না। ফেয়ার এনাফ। আমার কাছেও মনে হইতেছে যে আপনার মানে আপনার পরামর্শ শুনে আমাদের সব জায়গায় ভূত না দেখা উচিত। ওয়েল, আপনি আপনার যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হতে পারেন বলে যারা মনে করতেছেন তারা নিয়ে আপনি কোনো কথা বলতে চান না, বিকজ যে এইটা আপনার কাছে ডিসেন্ট মনে হয় না। কিন্তু আমরা কয়েকদিন আগে আপনাকে একটা বক্তৃতা দিতে দেখলাম, যেটার মধ্যে আপনি বিএনপি সরকারকে সরাসরি এক ধরনের হুঁশিয়ারি দিয়েছেন, যেখানের মধ্যে আপনি বলতেছেন, আমি আপনাকে কোট করতেছি, জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম এবং শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, এই তিন নেতা এক হলে 1 সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে বলছেন বীর বিক্রম অলি আহমেদ। বলেছি, এটা কেন বলেছি আপনাকে আমি বলি।
জামাতের রাজনীতি আমি অবজার্ভ করতেছি গত প্রায় 30-40 বছর থেকে। অ্যাবসলিউটলি। তারা যেভাবে সংঘবদ্ধ, অন্য রাজনৈতিক দলগুলি এই ধরনের সংঘবদ্ধ না, এই ধরনের শৃঙ্খলাও নেই। তারা যদি চেষ্টা করে 24 ঘন্টার মধ্যে ঢাকাতে 20-30 লক্ষ লোক সমাগম করতে পারে এবং তাদের লোক মাঠ থেকে পলায়ন করবে না। যখন ওই প্রচুর বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটা লোকও কিন্তু নিজের জায়গা থেকে নড়ে না। অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা কিন্তু এভাবে থাকবে না। আমাদের অনেক রাজনৈতিক দলের নেতারা বিভিন্ন জায়গায় মিটিং করেছে হাসিনা বিরোধী আন্দোলনের সময়। 2 কিলোমিটার দূরে ঠুস করে একটা ফায়ার হয়েছে, সবাই 1 সেকেন্ডের মধ্যে উদাও, কেউ নেই। কিন্তু জামাতের লোকেরা সেভাবে পলায়ন করে না, তারা আগের দিকে অগ্রসর হয়। আমি ওই জন্য ওই জিনিস উপলব্ধি থেকে এটা সরকারকে সাবধান করে দিয়েছি যে এই ধরনের পজিশনে যাওয়ার কোনো দরকার নাই। এটা মিন করি নাই। অনেকে এটা টাইনে নিজের গায়ের উপর নিয়েছে যে আপনি একটা সরকার পতনের ডাক দিলেন কিনা, ডাক দিলেন। এখন কেউ যদি আপনি মনে মনে কলা খান, আমি তো কিছু করতে পারবো না। আমি বলেছি যে তারা এরকম একটা কাজ করার সামর্থ্য রাখে। সুতরাং যেটা আপনারা সংস্কারের জন্য রাজি হয়েছেন, মিনিমাম সংস্কারগুলি করেন। বাকি যেগুলি করতে পারবেন না সেটা নিয়ে আপনারা বিরোধী দলের সাথে বসেন, বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যান। কারণ বিরোধী দল একটা জিনিস বলছে বারবার যে আমরা আপনাদেরকে সহায়তা করতে চাই সরকার পরিচালনা করার জন্য। সুতরাং এই সুযোগটা আপনারা নিচ্ছেন না কেন? আপনারা গায়ে পরে লাথি দেবেন কেন? ওকে, ধরেন আমি যদি একটু অতীতে ফিরা যাই, আপনি সরাসরি কথা বলতে পছন্দ করেন। এই যেমন এখন আপনি মানে ওই দিনকার বক্তৃতাটার ব্যাপারে তো আপনাকে নানা সময়ে সাংবাদিকরা এসে নানা কথা জিজ্ঞেস করছে, আপনি একই কথা কিন্তু বলে গেছেন যে আমি সাবধান করার জন্য এবং এই পজিশনে থেকে আপনার পজিশনটা ক্লিয়ার। আমি যদি একটু অতীতে ফিরা যাই, যে 2001 থেকে 2006 সালে 4 দলীয় একটা জোট ছিল, বিএনপির সাথে জামাতে ইসলামী ছিল, জাতীয় পার্টির একটা অংশ ছিল, ইসলামী শাসন, ওই দলটাকে ইসলামিক শাসন মানে মুফতি আমিনীর যে দলটা, ওই দলটাও ছিল। অনেকেই বলে থাকেন, আমরা সত্য মিথ্যা জানি না, কারণ এগুলি কোথাও কোনো একদম রজেটা স্টোনে লেখা নাই, যে আপনি জামায়াতে ইসলামীর জোটভুক্ত হওয়া বা তাদের পরবর্তীতে তাদের দুইজনরে মন্ত্রী করা, এগুলো আপনি পছন্দ করেন নাই। অনেকেই বলে থাকেন একদম 100% মিথ্যা। আপনি পছন্দ করবেন মানে 100% মিথ্যা। আচ্ছা, বরং জোট করার ব্যাপারে আমি মুখ্য ভূমিকা পালন করেছি। কেন জামাতের সাথে তো আপনি এটা লাগালাগি, না সারা বাংলাদেশে জোট হইলো, আপনার আসনে জোট হয় নাই। যতগুলি মিটিং হয়েছে, হ্যাঁ, আপনি জামাতকে জিজ্ঞাসা করেন, মুজাহিদের ছেলে জীবিত আছে, নিজামী সাহেব আমার বাসায় আসছে, মুজাহিদ প্রায় প্রত্যেক মাসে 2-3 বার আসতো, আব্দুল কাদের মোল্লা আসতো। সেইটা আসতে পারে না, ওটা না, সেইটা আসতে পারে, জন্য আসতো। কিন্তু আপনি 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 জিনিসগুলি দেখেন, হচ্ছে কি জানেন, যারা ভারতের বয়ান বহন করে, হ্যাঁ, তারা কিন্তু আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এই কথাগুলি বলে। আচ্ছা, তাহলে আপনি এটা কি কিন্তু বিএনপির বন্ধু না, তারা বিএনপির সাথে আমার দূরত্বটা সৃষ্টি না। করার ধরেন 2001 সালের জাতীয় নির্বাচনে সারা বাংলাদেশে জোট হয়েছে। আমি আপনাকে এখানে একটু কথা বলি, যে চট্টগ্রাম 14 আসনে কিন্তু জামাতের প্রার্থী ছিল। 1996 সালে আমি 2টা আসন থেকে নির্বাচিত, রাইট। একটা হলো জামাতের সিট, হ্যাঁ, সাতকানিয়া, হ্যাঁ, আর একটা হলো চন্দনের সাতকানিয়া, হ্যাঁ, আমি 2টা থেকে জিতে আসি। বিএনপি কখনো সাতকানিয়া থেকে জিতে নাই, জিতবেও না। আমি 2টার থেকে জিতে আসি। তখন কিন্তু বিএনপির 28 জন মন্ত্রী হারিয়ে যায়। বিএনপির 28 জন মন্ত্রী যদি সেদিন জিতে যেত, তাহলে বিএনপি সরকার গঠন হতো। আমিও তো মন্ত্রিসভার সদস্য ছিলাম, আমি তো আল্লাহর মেহরবানিতে আমি 2টা সিট বিএনপিকে উপহার দিয়েছি। আমি একজন মুক্তিযোদ্ধা যে জীবন দিতে গিয়েছিল, তার কাছে 2টা সিট 3টা সিট বড় না, আমি সব সিট দিয়ে দিতে পারি। এটা আমার বিরুদ্ধে একটা বয়ান সৃষ্টি করেছে। না না, কিন্তু না, আমি বলছি আপনাকে, আমার বিরুদ্ধে একটা বয়ান সৃষ্টি করেছে। কেন জানেন? বিএনপি থেকে আমাকে দূরে সরাই দেওয়ার জন্য, যেটা তারা সফলভাবে করেছে। অথচ জামাতের সাথে আমার কোনো দূরত্ব ছিল না। দূরত্ব থাকলে এরা কখনো আমার বাসায় আসতো না। এমনকি 2016 সালে যখন নির্বাচনের সময় আসলো, জামাতের লোকেরা তখনও জোটে ছিল, আমিও জোটে ছিলাম,
আমাদেরকে কয়টা সিট দিল, জামাত সিট চাইলো 30টা, হুম জামাতকে বললো 20টা সিট দেবো, হুম শেষ পর্যন্ত 20টা সিটে তারা রাজি হলো। হুম এবং জামাতকে তারা বলে দিল দানের শীষ তারা দেবে না। হুম জামাত তখন অসহায়, হুম কারণ তাদের নিবন্ধন ছিল না, হুম তারা সবাই আমার ঘরে আসছে। হুম আপনি জিজ্ঞাসা করেন, হুম হুম আবু তাহেরের নেতৃত্বে সবাই হ্যাঁ, আমার ঘরে আসছে। আমার আমার মানে আমার সাথে তাহের ভাইয়ের কথা হয়েছিল কোনো একটা প্রসঙ্গে, এটা আমি তাহের ভাইয়ের হ্যাঁ, কাছেও আমি তাহেরকে বললাম যে ভয়ের কোনো কারণ নেই, হুম আমিও সাতামার কায় নির্বাচন করতেছি, তোমরাও সবাই সাতামার কায় নির্বাচন করো, হুম কিন্তু ঐক্যবদ্ধভাবে থাকো, হুম ঐক্যটা ভাঙো না। ওকে, আপনি আমি কিন্তু ঐক্যটা না, ধরে রাখার জন্য আমি হ্যাঁ, আপনাকে একটু বলে দিই, হ্যাঁ। আমি ঐক্যটা ধরে রাখার জন্য সারা জীবন আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আমার বিরুদ্ধে ভারতের যারা দাস, সেবা দাস, তারা সব সময় চেষ্টা করেছে না কিন্তু বিএনপির সাথে, যেমন এইবার। কিন্তু আপনি কিন্তু আপনি কিন্তু এবারের কথা শুনেন, হুম হুম আমি তালিকা দিয়েছি, তাহলে তাদের উচিত ছিল আমাকে ডেকে বলা একটা সিট দেবো, 2টা সিট দেবো, বা কোনো সিট দিতে পারবো না, একটা কথা তো বলতে পারতো। না, এইটা পলিটিক্সে একটা কথার কথা আছে, না, আমি না, আমার কথা- কথার কথা আছে যে আপনার সাথে কথা বলতে লোকে একটু ভয় পায় বা একটু অস্বস্তিতে বোধ আমার করে, পক্ষে ডাকতে পারতো, আচ্ছা। মহাসচিবকে ডাকতে পারতো, বিকজ আপনি ওটা না, মহাসচিবকে ডাকতে পারতো, পারতো মহাসচিবকে বলতে পারতো তুমি 3জন লোক নিয়ে আসো, না, হ্যাঁ। আমি তো কখনো যেতাম না। হুম হুম মহাসচিবকে বলতে পারতো তোমার দলের 3টা লোক নিয়ে আসো, হ্যাঁ, হ্যাঁ। আমরা কথা বলি। হুম আমি তো এরকম আনরিজনেবল লোক না, আমি ওখানে লিখে দিয়েছি হুম এই 10 জনের মধ্যে যদি একজনও ফিট মনে না করো, দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমরা একসাথে কাজ করবো। ওকে, আমি তাহলে আপনাকে তাহলে আরেকটু আগাই, 2001 থেকে একটু আগাই, 2006 থেকে একটু আগাই। আপনি যদি আনরিজনেবল লোক নাই হবেন, বাংলাদেশের রাজনীতি একটা পর্যায়ে আইসা একটা ক্রস রোডে দাঁড়াইছিল, সেটা হচ্ছে আমরা যেটাকে 111 বলি। 111 প্রসঙ্গে আমি পরে আসি। আপনার সাথে বদরুদ্দোজা চৌধুরী সাহেবের প্ল্যাটফর্মটা কেন ওয়ার্ক করলো না? আমি এটা বলি, বদরুদ্দোজা সাহেব আমার সাথে কথা বলেছিল, হ্যাঁ। শেখ রাজ্জাক আলী, আমরা 3 জনে মিলে মিটিং করেছিলাম। হুম হুম মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু বিএনপির সাথে আমাদের বনিবনা হচ্ছে না হুম বিভিন্ন কারণে, হুম কারণ আমরা চেয়েছিলাম যারা দুর্নীতি করেছে তাদেরকে জেলে নিক্ষেপ করতে হবে, হুম দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, হুম দলের মধ্যে যারা চাঁদাবাজ আছে তাদেরকে বের করতে হবে। এটা যখন হচ্ছে না, তখন আমরা সিদ্ধান্ত নিলাম একটা পৃথক দল করব। হুম কিন্তু বদরুদ্দোজা সাহেব কোনো অপেক্ষা না করে তিনি কুলা মার্কা নিয়ে, ও আচ্ছা 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 আচ্ছা, মানে এলডিপির আগে বিকল্প ধারার বিকল্প দ্বারা উনি করে নিলেন। হ্যাঁ বিকল্প দ্বারা করার পরে উনি মার খেলেন রেল লাইনে, হ্যাঁ, ধাওয়া। মার খাওয়ার পরে উনি আমার কাছে ব্রিগেডিয়ার গিয়াসকে পাঠালেন। হুম ব্রিগেডিয়ার গিয়াস হলো উনার শালক, হুম উনি এই লাইনের শেষ মাথায় ছিলেন। হুম গিয়াস আসলো, বললো যে বিচৌধুরী সাহেব মানসিকভাবে বিধ্বস্ত, হুম আপনাকে যাইতে বলছে। আমি বলছি, ঠিক আছে, রাত্রে 12টার পরে হুম উনার ডিসপেন্সারিতে যাবো, বাসায় না, হুম কারণ উনি আন্ডার ওয়াচ আছেন। হুম উনার ডিসপেন্সারিতে গেলাম, রাজ্জাক আলী সাহেবকে নিয়ে গেলাম, হুম ওখানে বসলাম। ওনাকে তখন প্রথমে জিজ্ঞাসা করলাম যে আপনার সাথে কথা ছিল, হুম আমরা 3 জনে মিলে একটা দল করব, যেটার নাম এখনো ঠিক করি নাই, ঠিক করব, হুম কিন্তু আপনার এমন কি হলো আপনি মেজর মন্নানকে নিয়ে, আপনার ছেলেকে নিয়ে আপনি বিকল্প দ্বারা করলেন? হুম তখন উনি বললেন যে এখন ক্ষমা করে দেন, যা করেছি করেছি, এখন আপনি কি করবেন? আমি একটা নতুন নাম ঠিক করেছি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি। হুম উনি বললেন যে ঠিক আছে, আমি এবং আমার সাথে যারাই আছে, মেজর মন্নান, হুম তারপরে প্রফেসর পাটোয়ারি হুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের, হুম বলছে আমরা সবাই আপনার সাথে হুম এলডিবিতে যোগদান করব। উনি এলডিবিতে যোগদান করলেন এবং প্রথমেই উনি আমাদের সাথে একটা কথা বললেন যে আমাদের একটা অফিস আছে। হুম আমরা বিশ্বাস করলাম যে উনাদের অফিস আছে, কিন্তু পরে যেয়ে দেখলাম ওইটা ওনার বাসা ছিল, যেখানে আগুন লেগেছিল, ওকে। যার কারণে ওই বাসাটা খালি করে অন্যত্র চলে যান। ওই বাসাটা ব্যাঙে নতুন বাসা করার জন্য অপেক্ষা করছিলেন। তো প্রথমে আমাদের সাথে একটা শটামি করলেন, হুম আসলে কোনো অফিস না, ওখানে নিয়ে গেলেন। ওনার সাথে আমার কথা হয়েছিল, আপনি হলেন মহামান্য রাষ্ট্রপতি, হুম প্রত্যেকটা জায়গায় আপনি প্রধান অতিথি হবেন, হুম কিন্তু সংগঠনটা আপনি আমার উপর ছেড়ে দেন। হুম সংগঠনটা আমি গোছায় আপনার হাতে ওকে। দিয়ে দিলে আপনি এটার উপরে না কিন্তু আচ্ছা ঠিক আছে, শেষ করে নিন। আচ্ছা হ্যাঁ, শেষ আপনি করে আপনি নিন। আপনি এক সেকেন্ড হ্যাঁ শেষ করেন, কারণ আমার অনেক ওনার ছেলে হুম হুম বললো যে প্রত্যেকদিন টেলিভিশনে ডক্টর কর্নেল ওলি আমাদের চেহারা দেখা যায়, তোমার চেহারা দেখা যায় না।
তখন ওনাদের মনে এটা আসলো যে প্রত্যেকটা মিটিং উনি থাকবেন, আমি না। তো আমি ওটাতেও রাজি হলাম। কিন্তু পরে একটা জিনিস ঘটে গেল, আওয়ামী লীগের সাথে উনি বার্গেন করলেন সিট নেওয়ার জন্য 2008 সালের নির্বাচন। ওখানে আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদেরকে 28টা সিট ছেড়ে দিল। উনি করলেন কি, একটা চিন্তা করলেন যে উনাকে নূর আলীর সিটটা চাইবেন উনি। আসলে নূর আলীর সিটটা নেওয়া ওনার লক্ষ্য ছিল না, কিন্তু হাসিনা কোনো অবস্থাতে নূর আলীর সিটটা দেবে না, কারণ নূর আলী হলো রেহানার বন্ধু। রেহানা একটা সিটে চায়, সেটা হলো নূর আলীর সিট। বদরুদ্দোজা সাহেবের লক্ষ্য ছিল ঢাকা 2 আসন। এটা নুরুল ইসলামের জন্য। হ্যাঁ, বুঝছি। তো বসুন্ধরা নুরুল ইসলামের থেকে উনি তৎকালীন সময়ে 6 কোটি টাকা নিয়েছিল। যুগান্তরের মানে যমুনা গ্রুপের আর কি 6 কোটি টাকা দিয়ে ওই সিটটা বিক্রি করলো। তখন উনাকে আমরা ডেকে বললাম যে আপনি এখানে দুর্নীতি করেছেন। এই মিটিংটা হয়েছিল জিন্না সাহেবের বাসায়, আমাদের এমপি জিন্না। আমরা ওনাকে মন্নান সাহেবের বাসায় গুলশনে। ওনাকে সবাই সর্বসম্মতিক্রমে একটা কথা বললেন, আপনি সম্মানিত লোক, আপনাকে আমরা বেইজ্জত করতে চাই না। ওকে, আমরা আপনি পৃথক হয়ে যান, আপনি আপনার কুলামার্কায় বিকল্প দ্বারায় চলে যান, কারণ আপনি দুর্নীতি করেছেন। দুর্নীতিগ্রস্ত লোকের সাথে আমরা রাজনীতি করবো না। তখন তিনি মন্নান আর মন্নার ছেলেকে নিয়ে আবার বিকল্প ধারা। ওকে ওকে, আমার দুই একজন দর্শকের কথা পড়ি। মহিবুল ইসলাম, 71-এর সিদ্ধান্ত ঠিক নাকি ভুল ছিল তা তৎকালীন নেতারাই জানেন, তখন ব্যবস্থা না নিয়ে আজ যারা ছিলই না তাদের উপর দায় চাপিয়ে ক্ষমা বা পক্ষে টানতে বলা চরম মূর্খতা। ওয়েল, এটা আপনার ওপিনিয়ন। আমারে একজন বলছেন, মশিউর রহমান, উনি বলছেন বিএনপির 1 মাসে না, রূপন ইসলাম উনি বলছেন 1 মাসের জন্য দেশে এসে বিএনপির চামচামি করতে একেবারেই থেকে গেলেন খালেদ ভাই। ওকে ফাইন। মশিউর রহমান বলছেন বিএনপির কথা বললে হয় চামচামি, আর জামাতের কথা বললে সেটা ভালোবাসার ইমান। আমি যে জিনিসটা আপনার কাছে জানতে চাইছিলাম, যেটা একটু ছোট করে যদি আপনি একটু বলেন, কারণ সেই ব্যাপারটা হলো আপনি তো বিকল্প ধারা বদরুদ্দোজা চৌধুরী সাহেবের সাথে আলাদা দল করা, তারপর আবার পৃথক হওয়া, তারপরে ওনারা আসলেন, তারপরে ওনারা বিকল্প ধারা, এই সবটা আপনি বললেন। কিন্তু আপনি খেয়াল করেন যে জনাব শাহাদাত হোসেন সেলিম আপনাদের সাথে এলডিপি ছিলেন, বিএনপিতে গেছেন, আপনার বর্তমান মহাসচিব আসলে বিএনপির হয়ে ইলেকশন করছেন, মানে সর্বশেষ বর্তমান মহাসচিব আর এলডিপির। তো এলডিপির ইতিহাসটা এরকম ভাঙনের ইতিহাস কেন? এইটা যারা বাইরে হয়ে আসছেন তাদের কারো কাছে তারা অনেকেই অনেক জায়গায় মন্তব্য করেছেন যে আপনার কারণেই হয়তো তাদের বাইরে আসতে হয়েছে, অনেকে এরকম করে একটা ইঙ্গিত দিতে চাইছেন। এটা কি আপনি এরকম মনে করেন, নাকি মনে করেন যে সিট বা অন্য কিছুর ভাগাভাগি? আমি তাদের সম্বন্ধে যারা চলে গেছে আমি তাদের জন্য দোয়া করি, আচ্ছা, আল্লাহ যেন তাদেরকে সৎ পথে নিয়ে যায়, সত্যের পথে রাখে। কিন্তু তাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে। কিন্তু আপনি কি খুব মেজাজি, মানে আপনি কি খুব ডমিনেটিং, লাইক আপনি কি নিজের এখনো একটা খুবই রেজিমেন্টেড আর্মি অফিসারের মতো আচরণ করেন? এটা যদি করতাম আমি এত দূরে পৌঁছতাম না। না, আমি যদি এত দূরে, আপনার আরো অনেক দূরে যাওয়ার কথা ছিল, আপনি এরকম দেখে পৌঁছেন না, এরকম তো হতে পারতো। আমি নেই হাসিনা 1900 না সেটা তো হাসিনার দেওয়া, 1996 সালে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, আমি নেই। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে না, আমি একটা জিনিস কি অন্যায় কোনো অন্যায়ের প্রশ্ন আসতেছে না, অন্যায় প্রশ্রয় দিই না। আচ্ছা, অনেক অন্যায় আবদার নিয়ে আসেন যে আমার এই ব্যবসাটা নিয়ে দেন, আমার ওই ব্যবসাটা নিয়ে দেন, এগুলোর মধ্যে আপনি আমি বলি যে না, আমি যদি তোমাকে দিতে পারি তাহলে আমি নিজে করলাম না কেন? যেমন ধরেন ডক্টর ইউনূস, আপনি পার্টিটা চালানোর সময় কি ব্যবসায়ীদের থেকে টাকা নেন? ডক্টর ইউনূস সাহেব, হ্যাঁ, উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকা অবস্থায় নিজের ইউনিভার্সিটি নিলেন, নিজের কর্মকর্তার জন্য টাকা মাফ করে দিলেন। এটার জন্য ওনার বিচার হওয়া উচিত। উনি তো সরকারি পজিশনে থেকে এটা অপব্যবহার করেছেন। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অ্যাবসলিউটলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিলাম। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি তো মন্ত্রী ছিলাম, আমি তো রেলের 1 ঘন্টা জমি নিই নাই, 1 কাঠা জমি নিই নাই। আমি তো রোড এন্ড হাইওয়ের জমি নিই। আপনি এলডিপি পার্টি, আমি তো গুলশনে বনানীতে 500 বিঘা জমি নিয়ে থাকতে পারতাম। আমি তো 5 কাঠার উপরে
ক্যান্টনমেন্টে থাকতাম না। আপনি এলডিপি পার্টিটা চালাইতেন কেমনে, মানে আমাদের সবাইকে প্রত্যেক মাসে চাঁদা দেয়। আচ্ছা, কেউ okay. 2000, কেউ 1000। ব্যবসায়ীদের থেকে টাকা নেওয়া বা ওরকম কোনো না, কিছু আমরা না? কোনো এরকম ভাবে আমরা করি না। আমাদের যারা সদস্য আছে, হুম, বিশেষ করে যারা প্রেসিডিয়াম সদস্য বা ভাইস প্রেসিডেন্ট, হুম। কেউ 2000, কেউ 3000, কেউ 5000, কেউ 10,000 টাকা দেয়। আমাদের ওই রকম টাকা খরচ নেই। আমাদের হলো শুধু অফিস ভাড়াটা দিতে হয়, এটাই হলো মূল খরচ। বাকিরা প্রত্যেকে নিজের নিজের খরচগুলো সামলায়। আচ্ছা, একটা বিষয় বাংলাদেশের ইতিহাসের জন্য খুব বড় ঘটনা এবং খুব সিগনিফিকেন্ট ঘটনা, এবং আমি বলবো জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব বলার পরে সে, এবং তারপরে আপনি যখন ওটাকে এন্ডোর্স করছেন তখন এটা আরো মানে সামনে চলে আসছে। মানে সাবেক রাষ্ট্রপতি, মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ঘোষণা নাকি আপনার রিভোল্ট, আপনি একদম নিরপেক্ষভাবে, অন্য কোনো কিছু থেকে না, একদম নিরপেক্ষভাবে কোনটাকে আপনি আগায় রাখবেন আসলে, খুব সংক্ষেপে যদি বলেন? এটা খুব কঠিন কাজ, বিকজ ইউ আর দ্য একটা। হ্যাঁ, যখন আমি বিদ্রোহ করি তখন হুম। জিয়াউর রহমান সাহেব তো উপস্থিত ছিলেন না। হুম, তিনি চট্টগ্রাম বন্দরে যাচ্ছিলেন। হুম, তিনি আসার আগেই হুম, আমি ক্যাপ্টেন আহমদ আলী, 8ম বেঙ্গল রেজিমেন্ট, তাকে অ্যারেস্ট করি। হুম, লেফটেন্যান্ট আজমকে অ্যারেস্ট করি। হুম, লেফটেন্যান্ট হুমায়ুনকে অ্যারেস্ট করি। হুম, বিডিআর এর তৎকালীন বিডিআর এর হুম। মেজর হামিদকে অ্যারেস্ট করি, ক্যাপ্টেন নজরকে অ্যারেস্ট করি। হুম। তাহলে বিদ্রোহ যদি আমি প্রথমে না করি, 5 জন অফিসারকে অ্যারেস্ট করলাম কিভাবে আপনি বলেন? পাকিস্তানি 5 জন অফিসারকে, যারাই ছিল পাকিস্তানি, না, ইতিহাসে যদি আপনি না, আমি- নির্ভর করে দেখেন আপনাকে আমি- যে জিয়াউর রহমান সাহেব একটা ঘোষণা দিতেছেন এবং আপনি উই রিভোল্ট বলতেছেন, যেভাবে শফিকুর রহমান সাহেব বলতেছেন জামাত ইসলামের আমির, যে আপনি স্বাধীনতার ঘোষণা বা সূচনা করেছিলেন। ইজ ইট লাইক? না 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 না, উনি স্বাধীনতার ঘোষণার কথা বলেন। আমার কাছে এসিআর আছে, আপনি যদি দেখতে চান অরিজিনাল ডকুমেন্ট আমার কাছে এখানে না, আছে। উনি স্বাধীনতার ঘোষণা বা না, না, এটা এখানে আছে। হ্যাঁ, এখানে দুইজন, ওটা অবশ্যই আমি দেখতে, আমি এটার কপিও নিতে চাই, আমি এটা পরে এটা। এখানে দুইজনে লেখা আছে। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব নিজে লিখছেন, হুম, দিস অফিসার প্লেড দ্য মেইন রোল হুম। which enabled 8 বেঙ্গল, দিস বেঙ্গল। একজন লিডার তো বলবেই যে তার যে অফিসাররা ছিল দে প্লেড দ্য মেইন রোল। না, সবাই কথা বলেন, তো আমার কথা বলছে। হ্যাঁ, আপনারই তো, বিকজ played ইউ আর the এ main ভেলিয়েন্ট, role. ইউ আর এ ভেলিয়েন্ট সোলজার, না, আপনার কথা তো অন্য অফিসারও তো ছিল বাঙালি, হ্যাঁ। তাদের কথা তো বলেন। মেইন রোল যখন একটা লিডার বলে, দ্যাট নেসেসারিলি এইটা কি মিন করে যে আমি তার রোলটা ফলো করছি, নাকি আমি তারে আসলে রিকগনাইজ? আমি এগুলি নিয়ে বিতর্ক দেখছি না। হ্যাঁ। উনি নিজের এটা লেখা, হাতে লেখা, হ্যাঁ, উনি বলছেন আমি সর্বপ্রথম বিদ্রোহ করেছি এবং পরবর্তী পর্যায়ে নেক্সট সিনিয়র মোস্ট অফিসার মেজর। আপনার কথা কিন্তু পরিষ্কার এবং আপনার কথা কিন্তু কনসিস্টেন্ট ডক্টর আহমেদ, আপনি খেয়াল করেন আপনার কথা কিন্তু কনসিস্টেন্ট। আপনি বলতেছেন যে আপনি সর্বপ্রথম বিদ্রোহ করতেছেন, এইটা নিয়ে ওনাকে কিন্তু ফিরিয়ে নিয়ে আসছি হ্যাঁ, আপনি সর্বপ্রথম বিদ্রোহ করতেছেন, এটা কিন্তু কোনো সমস্যা নাই। এবং কিন্তু স্বাধীনতা ঘোষণা করার ব্যাপারে, স্বাধীনতার ঘোষণা বা সূচনা করেছিলেন, স্বাধীনতা ঘোষণার ব্যাপারে হ্যাঁ, নেক্সট সিনিয়র মোস্ট অফিসার হলো শওকত সাহেব। হ্যাঁ, মীর শওকত আলী সাহেবের মীর কথা, শওকত আলী। মীর শওকত আলী সাহেবের কথা মির বলছেন। শওকত আলী লিখছেন, দিস অফিসার হ্যাঁ, হি আস্কড জিয়াউর রহমান টু ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। এটা লিখিত ডকুমেন্ট, ওকে। এটা তো আমার নিজের কথা না। না, অনেক সময় হয় কি, আমি অনেক সময় হয় কি, আমি ডক্টর আহমেদ এটা আপনি আমাদের চেয়ে অনেক বেশি জানেন, কিন্তু অনেক সময় হয় আমি কি, তো স্বাধীনতা ঘোষণা করি নাই, উনি করছেন। বাট উনাকে আমি নিয়ে রেডিও স্টেশনে গেছি, পাশাপাশি বসছি, হ্যাঁ, উনি ঘোষণা করেছেন, উনার নেতৃত্বে আমি কাজ করেছি। ইয়ার মানে আমি সেইটার কথাই করছিলাম যে আপনি অনেক সময় হয়তো ব্যাপারটা হইলো আপনি ইগনাইট করছেন, যে বা আপনি 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 আসলে এটা চালু তখন আমরা করছেন। চিন্তাও করি না স্বাধীনতা ঘোষণা করার। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে জামায়াতের আমির সাহেবের এই কথাটা বলা, এইটা আসলে রাজনৈতিক কায়েমি স্বার্থ দিয়েই প্রবাহিত? না, উনি আসলে আমি বলবো না। হিস্ট্রির পার্ট হইতে চান নাই, কারণ আমি কিন্তু আপনারে বলতে শুনি নাই যে আপনি মুক্তিযুদ্ধের ঘোষণা বা সূচনা করেছেন। উনি বলেন না যে আমি মুক্তিযুদ্ধের ঘোষণা করেছি। না, উনি উনি বলছেন বলছে ওই রিভোল্ট, বিদ্রোহটা আমি করেছি, এই জন্য উনি বললেন। আপনাকে আমি আবারও বলি, পাকিস্তানি সব অফিসারগুলিকে জিয়াউর রহমান সাহেব আসার আগেই আমি অ্যারেস্ট করে নিয়েছি। আমি এক্স্যাক্টলি বলি, ডক্টর শফিকুর রহমান মন্তব্য করেছিলেন যে 1971 সালে কর্নেল অলি আহমদ সবার আগে উই রিভল্ট, মানে উইদিন ব্র্যাকেট আমরা বিদ্রোহ করলাম বলে স্বাধীনতার ঘোষণা বা সূচনা করেছিলেন। ইজ ইট, মানে আপনি কি মনে করেন যে ধরেন আপনি বাংলাদেশের হিস্ট্রিটা লিখতে পারেন বা লিখবেন, আপনি অথরিটি যেমন, তাহলে আপনি কি এই লাইনটা এইভাবে লিখতেন? আমি এটার উপরে পিএইচডি করেছি
না না, আপনি অথরিটি, ওটা না, আমি আপনি ধরেন আপনার নির্বাহী আদেশ দেওয়ার ক্ষমতা শুনুন আছে, কথাটা। আপনি আজকে থেকে আমি নির্বাহী আদেশ এটার উপরে দিন। পিএইচডি করেছি, হ্যাঁ তাও আবার বিউপির থেকে না, হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটি থেকে না, অক্সফোর্ড থেকে, লন্ডন থেকে, যে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জায়গা থেকে। ওখানে আপনার যা ইচ্ছে তা লিখতে পারেন না। এবং আপনি যখন পিএইচডি করেন, পৃথিবীতে কোটি কোটি মানুষ পিএইচডি করছে, রাইট, এই পিএইচডি বই কিন্তু পাবলিশ হয় না। আমার পিএইচডি থিসিসটা পাবলিশ হয়েছে ল্যাম্বার্ট পাবলিশার্স থেকে। আপনি এখন অ্যামাজনে গেলে রেভলিউশন মিলিটারি পার্সোনাল এন্ড দ্য ওয়ার অফ লিবারেশন ইন বাংলাদেশ এই বইটা পাবেন। এটা ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ, যেটা হলো ব্যাটলস দ্যাট আই ফট, আমি যে সমস্ত যুদ্ধ করেছি এবং যে সমস্ত অফিসারদের ইন্টারভিউ নিয়েছি, এটার নাম হলো ব্যাটলস দ্যাট আই ফট এন্ড দ্য ইন্টারভিউজ অফ ওয়ার হিরোজ। এটাও কিন্তু ল্যাম্বার্ট পাবলিশার পাবলিশ করেছে, অ্যামাজনে আপনি পাবেন। কারণ এটা যদি ঐতিহাসিক গুরুত্ব না থাকতো, জার্মানির ল্যাম্বার্ট পাবলিশার মতো ওইটার মধ্যে আপনি লিখছেন যে আপনি উই রিভল্ট, এইটা সর্বপ্রথম এই শব্দগুচ্ছগুলি আপনি বলতেছিলেন, এবং আপনি তখন পাকিস্তান মিলিটারির চাকরি করতেছেন, পাকিস্তান মিলিটারির পোশাক পরতেছেন, এবং আপনার কথাই সবচেয়ে মানে এইরকম যে এখনো আমাদের গুজবাম্প হয়, সেই সময় থেকে আপনি এটা বলতে পারতেছেন যে আমি বিদ্রোহ করলাম, দ্যাটস ফাইন। কিন্তু এইটা বলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা যে আপনি ঘোষণা বা সূচনা করেছিলেন, এটা উনি কেন বলছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উনি কিনা? কেন বলছেন এটা উনার কাছ থেকে জিজ্ঞাসা করলে উনি এটা বলতে পারবেন। ওকে, তবে আমি যে কাজটা করেছি জিয়াউর সাহেব আসার আগেই আপনাকে বলে দিলাম, আমি যদি বিদ্রোহ না করি তাহলে আমি পাকিস্তানিদেরকে বন্দী করলাম কেন? না, আপনি বিদ্রোহ করছেন সেইটা নিয়ে কিন্তু আমি মানে প্রশ্নই এবং তুলতেছি না। ওনাকে স্বাধীনতা ঘোষণার জন্য যে বলছি ওটাও শওকতে লেখা আছে, ডকুমেন্টেড। অনেক সময় এটাতে আমি আমি ডকুমেন্টেড, এটা কোনো আন্দাজের উপর না। আমি এটা সর্বান্ত, এবং এটার নিচে জিয়াউর রহমান সাহেবের লেখাও আছে, এটা না শওকত যেখানে লিখছেন ওটার পরে জিয়াউর রহমানের লেখাও আছে, হ্যাঁ উনি এন্ডোর্স করেছেন। এটা না যে শওকত লিখে সাইডে দিয়েছেন, এটা না, জেনারেল শওকতে লিখেছেন, পরে ওটার একই পৃষ্ঠাতে জিয়াউর রহমান সাহেব লিখেছেন। ওয়েল, এই কাছাকাছি সময় আসি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা হইল, সেইটা নিয়ে যখন প্রেস কনফারেন্স হয়েছে সরকার গঠনের আগে, তখন আমি সেখানে গেছিলাম। যাওয়ার পরে মানে এটাও অনেক আলোচিত হয়েছিল। আমি তখনও তিনি প্রধানমন্ত্রী হন নাই, জনাব তারেক রহমানের প্রশ্ন করছিলাম যে যদি অভয় দেন তাহলে প্রশ্নটা করি, এইবারের ইলেকশনটা আপনার ইঞ্জিনিয়ারিং করে জিততে হয়েছে কিনা, কারণ আপনি বলছিলেন যে আপনি একটা টাফ ইলেকশন দেখতেছেন, কিন্তু আসলে আপনি 200-র বেশি আসনে জিতছেন। সো এইরকম একটা টাফ যেটা হওয়ার কথা ছিল সেটা যেরকম ইজি হয়ে গেল, এটার জন্য আপনার ইঞ্জিনিয়ারিং করতে হয়েছিল কিনা, দ্যাট ওয়াজ মাই কোশ্চেন। এখন ঘটনা হইল উনি বলছেন যে জনগণের মনটাকে আমি ইনফ্লুয়েন্স করতে পারছি, ওইটাই আমার ইঞ্জিনিয়ারিং, জনগণই আমার ইঞ্জিনিয়ারিং, একটা ভালো উত্তর দিচ্ছে। কিন্তু ঘটনা হইল আমরা বিভিন্নভাবে যারা আপনাদের পার্টনার, যেমন ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপি থেকে, বিশেষ করে মামুনুল হক সাহেবের আমি ইন্টারভিউ করছিলাম, ওইটার মধ্যে উনি কিন্তু এরকম একটা করছেন যে ওনাকে হারায় দেওয়া হয়েছে, উনি হারেন নাই। ইঞ্জিনিয়ারিংটা যদি হইয়া থাকে গতবারের ইলেকশনে, আপনি ইলেকশন করেন, আপনার ছেলে ইলেকশন করছে, এবং খেয়াল করেন মানে আপনি তো নিশ্চয়ই এটা মুখস্থ, জনাব ওমর ফারুক আপনার পুত্র, উনি কিন্তু মাত্র 1026 ভোটের ব্যবধানে হারছে না। হ্যাঁ, ওটা যদি অর্ধেক করেন, হ্যাঁ, 613 ভোট, 613 ভোটে, মানে 614টা ভোটই ডিসাইডার হয়েছে, 614টা ভোট ডিসাইডার হয়েছে। ওমর ফারুক জিতার কথা 50,000-এর উপরে। এই যে এখন কি আপনার কাছে, আমি আপনাকে বলি, এই যে এটা কি আপনার কাছে মনে হয় যে যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয় আমি তাহলে আপনাকে একটু বলি, জনাব শফিকুর রহমান, জনাব তারেক রহমান সবাই ইনভলভ ছিলেন? আমি মানে আপনারাও ইনভলভ ছিলেন ইঞ্জিনিয়ারিং এ? কার কথা বলবো জি, আমার এলাকাতে কি হয়েছে আমি সেটা বলবো। আচ্ছা, যদি একটু 12টার পর থেকে আর্মি যারা ডিউটি ছিল, বিশেষ করে একটা মহিলা, প্রত্যেকটা সেন্টারে গিয়ে আমার লোকদেরকে এমন পিটাই দিয়েছে, অনেকের হাড় ভেঙে গেছে, যাদেরকে আমার চিকিৎসা করতে হচ্ছে। কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, এবং অনেক জায়গায় এজেন্টদেরকে বলছে দস্তখত করো, বাই ফোর্স দস্তখত করে তাদেরকে পিটিয়ে সেন্টার থেকে বাইর করে দিয়েছে, এবং 4 ঘন্টা রেজাল্ট দেওয়া বন্ধ ছিল।
6টার পর থেকে আমার ওখানে রেজাল্ট দেয় নাই। সো একটা না একটা কিছু হইছে, না 6টার পর থেকে কোনো রেজাল্ট দেয় নাই। কিন্তু এই হওয়াটার মধ্যে আমার কথাটা শেষ হ্যাঁ জি 6টার পর থেকে কোনো রেজাল্ট দেয় নাই। হ্যাঁ হঠাৎ করে রাত্রে 12টার সময় বলে দিল অমুক নির্বাচিত হয়েছে। আমি আপনাকে এটা বলতে চাই, আমি নির্বাচনের সাথে জড়িত 1952 সালের পর থেকে, ছাত্র জীবন থেকে। কারণ আমার চাচা ছিল মুসলিম লীগের দক্ষিণ চট্টগ্রামের প্রেসিডেন্ট, উনি একাধিক নির্বাচন করেছেন। তখন ওনার নির্বাচনের সাথে জড়িত ছিলাম। তখন না বুঝে রাজনীতি করেছি, পরে বুঝে রাজনীতি করতেছি। এবার কিন্তু যেভাবে নির্বাচন হয়েছে বাইরের থেকে কিছু বোঝা যায়নি, কিন্তু লাইনে দাঁড়ায় সবার সামনে প্রত্যেককে 3000 5000 টাকা করে করে। না আমি কিন্তু না, আমার কথা না আপনি 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 শেষ করেন, কিন্তু আমার প্রশ্নটা 3000 5000 টাকা করে প্রত্যেককে দিয়েছে যে তোমরা যাও ভোট দাও। এবং 4 ঘন্টা রেজাল্ট বন্ধ ছিল। কি কারণে 4 ঘন্টা বন্ধ ছিল? আর যে লাইনে দাঁড়ায় পয়সাটা দিচ্ছে না, এইটা কিন্তু আমার কথা হইল ইলেকশনের রেজাল্ট পাওয়া। হ্যাঁ এক মিনিটে শেষ করবো। জি বহু নির্বাচনে দেশে হয়েছে, কিন্তু এতগুলি অশিক্ষিত লোক কোন সংসদে আসে নাই। এতগুলি ঋণ খেলাপি লোক কখনো সংসদে আসে নাই। সেই জন্যই তো আমি এবার বলতেছি কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে, সব ঋণ খেলাপিরা সংসদে চলে আসছে এবং সব অশিক্ষিত লোকগুলি সংসদে চলে আসছে। এখন আপনি চাচ্ছেন সুন্দর বাংলাদেশ, হ্যাঁ নতুন বাংলাদেশ। আমার কথা হচ্ছে এই এখন যে এদেরকে দিয়ে কিভাবে আপনি সুন্দর অ্যাবসলিউটলি বাংলাদেশ করবেন? অ্যাবসলিউটলি আমার কথাটা হচ্ছে যাদের আপনি ঋণ খেলাপি বলতেছেন, যাদের আপনি অশিক্ষিত বলতেছেন বা মূর্খ বলতেছেন, আমরা তো সবাই এটা দেখতে পাচ্ছি। মানে এটা তো আসলে আপনার বলাটা তো আপনি গায়ের জোরে বলতেছেন না, আমরাও দেখতে পাচ্ছি। রেকর্ড আছে। আর রেকর্ডে দেখতে পাচ্ছি যে খাতা কলমে লেখা আছে, সংসদে তারা কথা বলতেছেন, ফৌজদারি মামলা আছে। কিন্তু এই 300 জন বা 50 জন সংরক্ষিত নারী আসন সদস্য সহ, আমি না ওনাদের বাদ দিয়ে যদি আমি 300 জনের কথা বলি, এই 300 জনের মধ্যে 77 আসেন বিরোধী দলে, মানে আপনাদের জোটের ওদিকে এটা আছেন। তো ভাগাভাগিটা কি মানে সবাই মিলেই করা হইলো? মানে বদ্দি রহমান স্যার দেয়ার, তারেক রহমান, শফিকুর রহমান দুইজনে। এটা আমি বলতে পারবো না। না আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে কি মনে হয় মানে ইলেকশনের রেজাল্ট যদি ইঞ্জিনিয়ারিং করা হয়, মামুনুল হক সাহেবের ইন্টারভিউ মামুনুল হক সাহেবের ইন্টারভিউতে আমি যেটা বুঝছি, মামুনুল হক সাহেব এটা স্পষ্ট বলছেন যে তাকে কেউ কেউ বলছিলেন যে তিনি যদি এইটা না করেন ওইটা করেন তাহলে তিনি নিশ্চিত পাস করবেন। ওইটা করেন নাই বলে তাকে এটা ফেল করছে। আমি তাকে বলছি আপনাদের যে পার্টনার, আপনার যে সিনিয়র পার্টনার জামাত ইসলামী কি বলে যে আপনি যে এটা ফেল করাটা, এটা বলে যে না ওনারা একটা পজিশন নিছে, ওনারা আরেকটু মানে আমি দেখি যে ওনারও হার্টফার্ট আছে যেটা ওনার ব্যক্তিগত বিষয় হতে পারে, আমি এটা ব্লেম করবো না। বুঝছো আমার ওখানে যেটা আমি দেখেছি, আমি তো প্রায় 15টা ইলেকশন দেখেছি, কিন্তু আপনার কাছে মনে হয়েছে যে এই যারা সামরিক 15টা ইলেকশন দেখেছি, হ্যাঁ এইবারের মতো ইলেকশন আমি আর দেখিনি। ওকে যে রেজাল্ট বন্ধ হয়ে গেল 5 ঘন্টার জন্য, তারপরে আপনার সবাইকে পিটায় বাইর করে দেওয়া হলো। না কোন আমার প্রার্থী, আমার যে এজেন্ট তাদেরকে ভিতরে রাখলো না, তাদেরকে দস্তখত করতে হলো বাই ফোর্স, দস্তখত করে পিটাইয়া বাইর করে দিল। এবং বাইরে যে আমার ভলান্টিয়ার ছিল তাদেরকে পিটাইয়া পুকুরে ফেলাই দেওয়া হলো। এই ধরনের ঘটনা আমি 1952 পর থেকে আর কখনো দেখিনি। 1952 পরে এইটা কি আপনার চোখে দেখা সবচেয়ে খারাপ ইলেকশন? আমি এই জন্য বলবো, যেমন হাসিনার সময় যে নির্বাচনগুলো হয়েছে কোনো পিটাপিটি নেই, কিছু না, কামরার মধ্যে বন্ধ করে সিল মাইরা ভোটগুলো নিয়ে নিয়েছে। আগের দিন পরের দিন, কোনোটা দিনের বেলা নিয়েছে, কোনোটা রাতের বেলা নিয়েছে, কিন্তু কাকো পিটাই নেই। এবার কি মারামারি মার্সিলেসলি পিটাইছে। আমার এলাকাতে বহু লোকের চিকিৎসা আমাকে করতে হচ্ছে, এখনো পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। আপনাকে বললাম তো কয় ভোট, 614 ভোট পেলে আমার ছেলে নির্বাচিত হয়। এখন আপনি বলেন, এটার জন্য আমরা একটা মামলা করেছি। কি মামলা? যে রিকাউন্টিং হোক। রিকাউন্টিং এর জন্য কয় মাস লাগে? 24 ঘন্টার মধ্যে তো আপনি রিকাউন্টিং এর অর্ডার দিতে পারেন, পারেন না? পারেন, ডেফিনেটলি। এটা অসভ্য দেশ তো না, এটা একটা সভ্য দেশ। আমরা এই দেশের জন্য জীবন দিতে গিয়েছিলাম, এখনো যে বেঁচে আছে এটা আল্লাহর মেহেরবানি। একটা জজ সাহেবের উচিত না পরের দিন কাউন্টিং করে দেওয়া বা সপ্তাহের মধ্যে কাউন্টিং করে দেওয়া? কি কারণে 6 মাস দেরি হচ্ছে আপনি আমরা বলেন না? এখানে যদি ইল মোটিভ না থাকে, আপনার যদি দুরভিসন্ধি না থাকে,
আপনি কিসের জন্য দেরি করতেছেন? উনি কি মনে করেন উনি মরবে না? যদি আল্লাহর কাছে দায়ী হবে না? আচ্ছা, যদি ধরেন ইলেকশন টেম্পারিং করা হয়ে থাকে, এই টেম্পারিংটা মানে আমরা তো শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ আনছি, একটা না, দুইটা না, তিনটা ইলেকশন। প্রত্যেকটা ইলেকশনে। হ্যাঁ, তিনটা ইলেকশনই উনি টেম্পারিং, হ্যাঁ, কোনটা রাত্রিবেলা, কোনটা, কোনটা হ্যাঁ, দিনের হ্যাঁ, বেলা, ওইটা- কোনটা পাশের তো রুমে। ওইটা হলো সবচেয়ে বড় অভিযোগ গত 15-17 বছর ধরে। তাহলে এইবারের ইলেকশন টেম্পারিং করার ক্ষেত্রে নেতৃত্ব কে দিল? ডক্টর মোহাম্মদ ইউনূস? মানে অবভিয়াসলি তারেক রহমান ক্ষমতায় ছিলেন না, তো মানে এটা কি তারেক রহমান করতে পারবেন? আর উনি টেম্পারিং কেন করতে যাবেন? অবভিয়াসলি আমি তো দেখতে পাচ্ছি যে উনি তো এই কনফিডেন্স ওনার থাকা উচিত যে বিএনপি অনেক বেশি ভোট পাবে। এটার জন্য অ্যাপারেন্টলি যদি আপনাকে দায়ী করতে হয়, হ্যাঁ, আমি যদি এই ঘরের মালিক হই, হ্যাঁ, এই ঘরে যদি কোনো গোলমাল হয় তাহলে আমিই দায়ী। তো ডক্টর মোহাম্মদ ইউনূস, এখানে আমার সাথে আরো যদি কেউ থাকে, হ্যাঁ, এটা তো গুপ্ত। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই তার ট্রায়াল হবে, একদিন না একদিন তাকে arrest এই করবে। ইলেকশনের জন্য অবশ্যই। কিন্তু এটা ছাড়াও সে দুর্নীতি যেটা করেছে, এটা দুর্নীতি না? আপনি কিছুটা বলছেন ওই যে মানে নিজের সে কর্মকফ নিজে করা, তার কর্মকফ ইউনিভার্সিটি করা, নিয়ে গেল, কর্মকফ করলো। কর্মকুব করলো, এটা তো করতে পারে না। এটা তো অনৈতিক একটা কাজ। আচ্ছা, ওইটা এবং তিনি নোবেল পেয়েছেন অর্ধেক, পুরো না। না, ওইটা অর্ধেক গ্রামীণ ব্যাংক, আচ্ছা, অর্ধেক তিনি। আচ্ছা, ওইটা না হয় মানে আমরা অন্যভাবে মানে একটা, কিন্তু ইলেকশনটা কিন্তু উনি টেম্পারিং করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন বা উনার উপদেষ্টারা, এরকম আপনার কাছে মনে হয়? আমি জানি সবকিছু, আপনাকে বলবো না। আমি এই দেশের সবকিছুর সাথে ওকে, তাহলে অল্প একটু বলেন আর্মি কি উনার কথা শুনছে নাকি আর্মি? আমি শুধু আপনাকে এখানে বলবো, হ্যাঁ, এখানে 4টা শক্তি একসাথে কাজ করেছে আমাদেরকে পরাজিত করার জন্য। তারা চায় নাই যারা বাংলাদেশকে ভালোবাসে এই ধরনের লোক সবাই আসুক, অনুগত লোকগুলি আসুক, ভারতের দালালগুলি আসুক। বহু জায়গায় তারা এটা চেয়েছে। ভারতের বিরুদ্ধে যারা কথা বলে তারা যেন সংসদে না আসে। এখন আমি এটা খোলামেলা এখন হচ্ছে আপনি যাদেরকে ভারতের দালাল বলতেছেন তারা আপনি তো জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলে নিজেকে বলে। আমি আপনাকে বলবো না, না, বাংলাদেশ জাতীয়তাবাদী না। দল বলে নিজেকে। আমি সেটা বলতে ভারতের কারা কারা দালালি করছে আপনি জানেন, সমগ্র বাংলাদেশ জানে। এটা আমি আচ্ছা, কেন বলবো? আমি অবশ্য মানে আপনার ইঙ্গিতটা পুরোপুরি বুঝতে চাই না, আমি দল হিসেবে ধরি মানে এইটা। আমি দলকে বলতেছি না, আমি কোনো দলকে বলতেছি না। আচ্ছা, এটা ইন্ডিভিজুয়াল। ওকে, দল তো কোনো দালাল। আপনার কি ডক্টর মোহাম্মদ ইউনূসও ভারতের দালাল মনে হয়? ইউনূসকে আমি দালাল মনে করি না, হ্যাঁ, কিন্তু ইউনূস কোনো যোগ্য ব্যক্তি না। ইউনূসকে আমি চিনি 1975 থেকে। ওকে, ইউনূসকে আমি চিনি, সে নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না। নিজের স্বার্থ বোঝা তো খারাপ না, আপনি আপনার স্বার্থটা বুঝবেন না কেন? অবশ্যই খারাপ। কেন বলেন আপনি তো? যখন চেয়ারে বসবেন, হ্যাঁ, আপনি সামগ্রিক স্বার্থ রক্ষা করবেন, আপনি নিজের তো স্বার্থ, সমগ্রের মধ্যে তো আমিও অংশ, সমগ্রের নিজেরটা মধ্যে তো আমি। বিসর্জন দিতে হবে আপনাকে। হ্যাঁ, নিজেরটা বিসর্জন দিতে হবে, না হলে আপনি নেতা হতে পারবেন না। আমি 15 বছর ধরে একটা জিনিসের অ্যাপ্লাই করে রাখছি, এটা কেউ দিতেছে না, না, আপনি- এখন আমি আসছি এইটার একটা। আপনি নিজে নিতে পারবেন না। যেমন আমি মন্ত্রী হিসাবে কোনো কান থেকে প্লট নিয়ে নিই, হ্যাঁ, আমি তো নিতে পারতাম। আপনার প্লট দরকার না, আপনি বেগম জি আমাকে একটা প্লট দিয়েছে, হ্যাঁ, কক্সবাজারে, মুক্তিযুদ্ধ হিসাবে। শামসুল হক সাহেব ওদের দায়িত্বে ছিল, শামসুল ইসলাম সাহেব। হ্যাঁ, 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 ভূমি। আওয়ামী লীগের সময় আমার প্লটটা বাতিল করে দিল, কোনো আপত্তি নেই, বাতিল করে দিল। কিন্তু আমি যে পয়সাটা দিয়েছি, আমার পয়সাটা তো দিবে মনে কোনো এক সময় দেয় তো সরকারের আমার পয়সা। পয়সাটা